আমেরিকার একটা বড় হোটেলে ৭ তলার বিশাল বহুল রুমে অবস্থান করছে এক যুবক। হাতে গিটার নিয়ে গানের মাঝে ডুবে। সুঠাম দেহের অধিকারী যুবকের বয়স ২৯-এর কোটায়। প্রায় ৪ বছর আগে সে এই বিদেশের মাটিতে পা রেখেছে। চোখে মুখে গম্ভীরতা ভরা। তার পাশে দাঁড়িয়ে আছে তারই প্রাণপ্রিয় বন্ধু। যুবকটি তার বন্ধুকে বলল, কাজ কত দূর? কাজ শেষ, কিন্তু জাফর খানের দলের লোকেরা ঝামেলা করতে চাচ্ছে। এই ডিল করে তুই ঠিক ঠিক করছিস, আঙ্কেলের উপর হামলা হতে পারে। বিজনেস কি এমনিতে হয় নাকি? তবে যদি জাফর যদি লেজে পা দেয়, সাপ ঠিক সবল মারবে। ডিপার্টমেন্ট থেকে কল এসেছিল তোকে জলদি। আমি জানি এইদিকের মেয়াদ আমার শেষ, সেটাও আমি জানি। ৬ মাস থেকে দেশে আসছিস, শেখ ম্যানশনে যাচ্ছিস না কেন? লুকিয়ে আসিস কেন? তার বন্ধুর কথায় যুবকটি ক্ষীণ হেসে বলল, কাউকে কঠিন যন্ত্রণা দিতে আসছি আমি লাভবার্ড। এই বলে উচ্চস্বরে হেসে উঠল যুবকটি। সকাল প্রায় ৮টা পার হয়ে গেছে। শেখ ম্যানশনের আনাচে কানাচে আজ খুশির রেখা দেখা দিয়েছে। বিশিষ্ট শিল্পপতি শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এই শেখ পরিবার। বাড়ির আনাচে কানাচে অভিজাত্যের ছোঁয়া। বড় শেখ সাহেব তো গড়া এই শেখ ইন্ডাস্ট্রি। পুরো বাড়ি জুড়ে রয়েছে অভিজাত্য মোড়ানো। বাড়ির কর্ত্রী ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আজ। সার্ভেন্টরাও শেখ ম্যানশন পুরোপুরি ভালোভাবে ক্লিনিং করছে। বড় শেখ সাহেব ইব্রাহিম শেখ ও তার ছোট ভাই ইহাম শেখ, তারা নাস্তার টেবিলে বসে নাস্তা করছে। চারদিকে বিভিন্ন পদের রান্নার সুঘ্রাণ বেরিয়েছে। অহমিকা শেখ কিচেনে রান্নার কাজে ব্যস্ত। বড় শেখ সাহেব ও ছোট শেখ সাহেব নাস্তা শেষ করে গাড়ির ড্রাইভারকে বললেন গাড়ি বের করতে, এয়ারপোর্টে যাবে। ওরফি, ওরফি কই তুমি? এই তো আমি। বল কি বলবি? ডাকছিস কেন ঈশা? তুমি জানো আব্বু এয়ারপোর্টে গেল, ভাইয়া আসতেছে। তুমি কি জানো? ছোট বোনের কথা শুনেই থমকে গেল ওরু। এয়ারপোর্টে গেছে আব্বু আর বড় আব্বু তাকে আনতে। তাহলে কি সে সত্যি আসছে? আমাকে আবার জ্বালিয়ে শেষ করে দেওয়ার জন্য আবার আসছে? এসব বলেই বিড়বিড় করতে লাগলো। অতীত। ওরও তখন সবেমাত্র 9-এ উঠেছে। এই বাড়ির একমাত্র ছেলে অনুভব শেখ। দেখতে 5 ফিটে 9, লম্বা উজ্জ্বল ফর্সা চেহারা, বাদামি রঙের চোখের মণি, এক কথায় সুদর্শন একটা তাগড়া যুবক। পড়াশোনা করার জন্য শেখ ম্যানশনে সবাইকে জানায় সে মাস্টার্স দেশের বাইরে করবে। এতে তার মা দ্বিমত পোষণ করেন। বাড়ির একমাত্র ছেলে, সে যদি বাহিরে যায় তাহলে থাকলোই কি এই বাড়িতে? কিন্তু অনুভব তো অনুভবই, তার নাকের ডগায় রাগ সবসময়। সবার মতের বিরুদ্ধে সে অ্যাপ্লাই করে। ভাগ্যক্রমে সুযোগ হয়, তার মা অহমিকা শেখকে কোনো রকমে বুঝিয়ে রাজি করায়। কিন্তু অহমিকা শেখ শর্ত জোড়ে দেন, বিদেশে গিয়ে সেখানে হাওয়া লাগবে, ছেলের ঘরে ফিরতে চাইবে না। তাই ছেলে ঘরে ফেরার শক্তপোক্ত খুঁটি গড়াতে চান। বেশ, তুই যেহেতু যাবি তাহলে একটা শর্ত আছে। কিসের শর্ত? ব্রুকুসকে তাকিয়ে জিজ্ঞেস করল। অরুকে বিয়ে করে যা। অরু এই পরিবারের মেয়ে, আর সবার আদরের। ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমি ইহামকে এই বিষয়ে বুঝেছি, সে রাজি। তোর বাবাও তাই চায়। তাছাড়া অরুকে আমার অনেক পছন্দ, নিজের হাতে গড়ে তোলা। মায়ের এমন কথা শুনে অনুভবের চোয়াল শক্ত হয়ে যায়। কপালে বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। ঠোঁট কামড়ে নিজেকে আটকাতে চায়। ফর্সা মুখ লাল হয়ে যায়, কিন্তু দমিয়ে রাখতে পারে না। পাশে কাছের টেবিলে জোরে লাথি মারে। মুহূর্তের ভিতর সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। সে গর্জে ওঠে, তুমি কি পাগল হয়ে গেছো মা? ওরও একটা বাচ্চা মেয়ে, তাকে আমায় গলায় ঝুলাইতে চাইছ? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? তো কি হয়েছে? ওরও এই শেখ বাড়ির মেয়ে, তো সমস্যা কোথায়? তুই বিয়ে করে চলে যাবি, সংসার তো আর করছিস না। এটা সম্ভব না। বিয়ে করব না বিয়ে, যা ইচ্ছে করো, বলেই হেঁটে যেতে চলে ধরে। তুই যদি বিয়ে না করে যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মায়ের এমন কথায় অনুভব থমকে যায়। নিজেকে এই মুহূর্তে খুন করতে ইচ্ছে করছে। গটগট করে নিজের রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। অহমিকা শেখ ছেলে যাওয়ার দিকে তাকিয়ে মুখ চেপেই কান্না করেন। রাতে খাওয়ার সময়ও অনুভব নিচে নামেনি। ইব্রাহিম শেখ জিজ্ঞেস করে অনুভবের কথা। খাওয়ার জন্য ডাকলেও আসে না অনুভব। তাই অহমিকা শেখ বলেন, তুই যদি না খাস আমিও খাবো নাই বলে দিলাম। মিনিট 10 পর অনুভব দরজা খুলে মায়ের কাছে গিয়ে বসে। অনুভব বলে, তোমরা যা চাও তাই হবে, নিজের ক্ষতি করো না। ছেলের কথা শুনে অহমিকা শেখ ছেলের দিকে তাকালো। ছেলে তার মায়ের খুশির জন্য বলতেছে সে বুঝতে, কিন্তু ফিসপা হটা যাবে না। আজ না বুঝলেও একদিন ঠিকই বুঝবে। তাই আগামীকাল ঘরোয়াভাবে কাজে ডাকবেন।
অনুভব খেয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে যায়। অন্ধকার শুনশান ঘরে বেলকনি থেকে নিকোটিনের ধোঁয়া উড়াতে ব্যস্ত অনুভব। আমার সাথে কেন জড়িয়ে যাচ্ছিস অরু? তোকে ভালো থাকতে দিব না আমি। শুনছিস তুই? দিব না তোকে ভালো থাকতে। তখনই অনুভবের ফোন আসে। রিসিভ করে আমি কাল আসছি, সব রেডি আছে, এটুকু বলে ফোনটা কেটে দেয়। পরের দিন সকাল থেকে শেখ ম্যানশনের ছোটোখাটো আয়োজন করা সব। ফিরছি অরু কিশোরী মন অনুভবকে ঘিরে চারিদিকে রঙিন। সে বুঝতে পারছে না তার সাথে আগামীতে ঠিক কী হবে। ছোট অরুকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় অহমিকা শেখ। তার পাশে বসা অনুভবের ছোট বোন ঈশা, তার থেকে 2 বছরের ছোট। সব কিছুর বন্দোবস্ত করে ফেলল মুহূর্তেই। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করে। অনুভব তখনও কোনো এক চিন্তায় বিভোর। সে চুপচাপ আছে, এটা দেখে ইব্রাহিম শেখের খটকা লাগে। নিশ্চয়ই এই ছেলে কোনো ফোন দিয়ে আসছে। সে আর মাত্র 15 দিন আছে, তারপরেই চলে যাবে। ইব্রাহিম শেখ ছেলের হাবভাব বুঝতে চেষ্টা করছে। ইহাম শেখও সাথে আছে। বিয়ে পড়ানো শেষ হলে অনুভব নিজের মতো করে কোনো দিকে না তাকিয়ে চলে যায়। ভাব এমন যেন কিছুই হয়নি এখানে। অরুকে অহমিকা শেখ উপরে নিয়ে যায়। সন্ধ্যার দিকে অনুভব রহিমা খালাকে ডাক দেয়। অহমিকা কিচেনে রাতের রান্না করতেছে। এবারে সমস্ত কাজ সার্ভেন্ট করলেও রান্না নিজের হাতেই করেন তিনি। অনুভব নিচে এসে মাকে 1 কাপ কফি দেওয়ার জন্য বলে চলে যায়। অহমিকা শেখ চুলোর বসে দেয়। কফি হয়ে গেলে ঈশাকে খুঁজে কফিটা দেওয়ার জন্য হাতে কাজ দেয়, কিন্তু ঈশা উপরে। ঠিক ওই সময় ওরই নিচে নামে। অহমিকা শেখ বলে, ওরমা যাও তো, অনুভবকে কফিটা দিয়ে আয়। ওরু আর কিছু বলল না। কিশোরী মন মগটা নিয়েই উপরে চলে যায়। গিয়েই দরজায় টোকা দিল। পারমিশন পেয়ে সে ভিতরে ঢুকে যায়। অনুভব উল্টো পাশে কিছু, তাই কে এসেছে বুঝতে পারিনি। পেছন ঘুরতে অরুকে দেখে তার মেজাজ খারাপ হয়ে গেছে। রক্তচক্ষু নিয়ে তাকায় তার দিকে। অরু ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা হাতে এগিয়ে দেয় মগটা। অনুভব মগটা নিয়ে সব কফি ছিটকে দিয়ে থাপ্পড় দেয়। শক্ত পেশিবহুল হাতের থাপ্পড় খেয়ে ছিটকে বসে যায় টেবিলের কাছে। মাথা কেটে যায়। অরুর বাহু ধরে বলে, তুই এ রুমে কেন আসছিস? অরু ভয়ে চুপ করে আছে। হাতটা অনেক চেপে ধরায় সে ব্যথা পাচ্ছে। ফুপিয়ে ওঠে। আবার অনুভব বলে, কেন এসেছিস তুই? কখনো আসবি না এই রুমে। আমি মানি না তোকে, বুঝতে পেরেছিস? একটা কথা মাথায় ঢুকে নে, কখনোই তুই আমার সামনে আসবি না। অনুভবের রাগ দেখে অরু ভয়ে কুঁকড়ে যায়। সে কখনো তার অনুভব ভাইকে এভাবে রাখতে দেখেনি। সে শরীর কাঁপুনি দিয়ে ওঠে। নিজেকে সামলাতে পারে না। তার চোখ বন্ধ হয়ে আসছে। গরম কফি হাতের উপর পড়ে ফোসকা ফুটে গেছে। মাথা ঘুরে পড়ে গেল ছোট অরুণিকা। অনুভবের চিৎকারের আওয়াজ শুনে অহমিকা শেখ ছেলে রুমে যায়। অরুর অবস্থা দেখে আঁতকে ওঠেন উনি। অহমিকা শেখ এগিয়ে গিয়ে অরুকে ধরে। ছোট অরুর অবস্থা দেখে কলিজা কেঁপে ওঠে। তাদের ভুলের জন্য মেয়েটার এই অবস্থা। অহমিকা শেখ ছেলের কাছে গিয়ে বলে, তোর থেকে কিন্তু এটা আশা করি নাই অনুভব। অরু তো ছোট, ভুল আমরা করেছি। সে রাগ তুই ওই মা হারা বাচ্চা মেয়েটার উপর কেন ঝাড়লি? বলে একটা থাপ্পড় দিয়ে উনি বেরিয়ে যান। অচেতন অরু বিছানায় পড়ে অহমিকা পাশে। মেয়ের অবস্থা দেখে তিনি ডুকরে কেঁদে ওঠে। অরুর গা আগুনের মতো গরম হয়ে যায়। ডক্টর এসে দেখে যায়, মাথায় ব্যান্ডেজ করে দেয়। সে রাতে অনুভব চলে যায় আমেরিকায়। বর্তমানে অরুণিকা শেখ, এই শেখ ম্যানশনের বড় রাজকন্যা সে এবং ইহাম শেখের একমাত্র মেয়ে অরুণিকা শেখ। এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ইংরেজি বিভাগে। দুধে আলতা গায়ের রং যেমন সুন্দর, তেমনি ঘন কালো রেশমি চুলের অধিকারিণী। নাকের উপর বাদামি রঙের তিল জ্বলজ্বল করছে। সবার অতি আদরের এই অরুণিকা শেখ। অরুণিকা তাড়াতাড়ি রেডি হচ্ছে, কারণ আজ তার ভার্সিটির প্রথম দিন সে কোনো রকম লেট করতে চায় না। তাই ফোনে একটা কল আসলো দেখে মুচকি হেসে ফোন ওপাশ থেকে বলল, তুই কই রে অরু, কখন আসবি? এই তো আসছি, তুই কই? আমি তো মাত্র আসলাম, তোকে খুঁজতেছি, তুই নাই, তাই জলদি আয়। আচ্ছা আমি আসতেছি, বলেই রেখে দিলাম। অরু রেডি হয়ে নিচে অহমিকা শেখকে ডাকতে লাগলো। তার ডাকে কিচেন থেকে বের হয়ে আসলেন তিনি। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? অরু বলল, তুমি ভুলে গেলে বড় আম্মু, আজ আমার প্রথম দিন ভার্সিটির। অহমিকা শেখ জিব্বা কাটলেন। ইস, তিনি তো ভুলেই বসেছেন। অরু চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা বড় আম্মু, সত্যি করে বলো তো, তুমি কি সত্যি ভুলে গেছিলে? আরে না, আমার রাজকন্যার কথা কি আমি ভুলতে পারি? তাড়াতাড়ি নাস্তা শেষ করো। এই বলে নাস্তার টেবিলে বসিয়ে দিয়ে নাস্তা নিয়ে আসলেন। খাওয়া শেষে অহমিকা শেখকে বলল, দোয়া করিও, আমি এখন আসি।
আচ্ছা মা, সাবধানে যেও। ওরও বেরিয়ে গাড়িতে উঠে পড়ল। ইব্রাহিম শেষ ড্রাইভারকে বলে গিয়েছেন তার ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম শেখ এয়ারপোর্টে প্রায় 15 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছেন। রীতিমতো তিনি বিরক্তই হচ্ছেন। আমেরিকার ফ্লাইট আরও 20 মিনিট আগেই ল্যান্ড করেছে, কিন্তু যার জন্য অপেক্ষা করছে সে কোথায়? ইব্রাহিম শেখ কাঙ্ক্ষিত নাম্বারে ফোন দেয়। 3-4 বার রিং হয়। ওপাশ থেকে রিসিভ হওয়া মাত্রই ইব্রাহিম শেখ বললেন, কোথায় আছো তুমি? ওপাশ থেকে বলল, ফার্ম হাউসে আসছি। তুমি দেশে এসে আগে ফার্ম হাউসে কেন গিয়েছ? তোমার মাঝে পথে আছে? আর কিছু বলো না, শুধু বলল কাজ আছে, বলে ফোন কেটে দিল। ছেলের এমন তেড়ামি দেখে ইব্রাহিম শেখ অফিসের দিকেই চলে যায়। ওরু ভার্সিটি এসে অতি পরিচিত মুখে দেখা পেয়ে যায়। ওরু দৌড়ে যায় তার কাছে গিয়ে ফারহা অভিযোগের সুরে বলল, এত লেট কেন করলে ওরু? আমি সে কখন থেকে ওয়েট করছি। ফারহা মেয়েটা ইন্টার পড়াকালীন বান্ধবী। কলেজ শেষ করে ভার্সিটির অ্যাডমিশন নেয়। ভাগ্যক্রমে একই ভার্সিটিতে চান্স হয়ে যায়। আরে আরে আর বলিস না, রেডি হতেই তো লেট হয়ে গেল। চল এখন ক্লাসে। তারা ক্লাসের দিকে যায়। সামনে এগিয়ে যেন কারো সাথে ধাক্কা লেগে যায়। অরু আর ফারহা তাকিয়ে দেখে একটা লম্বা চোরা ছেলে, বাবরি চুলের পেছনের ছোট জুটি। সরি ভাইয়া, আসলে আমরা খেয়াল করিনি। ইটস ওকে। তাদের দেখে বলল, কোন ইয়ার? জি ফার্স্ট ইয়ার, ইংরেজি ডিপার্টমেন্ট। বাম পাশে গিয়ে সোজা 3য় তলায়, এ বলে ছেলেটি চলে যায়। ফারহা অবাক চোখে তাকায় এই ছেলের এত ভাব দেখে। ওরও তাড়া দিয়ে বলল, চল তাড়াতাড়ি। রুমে গিয়ে প্রথম সারিতেই বসে পড়ে। একটু পরে প্রিন্সিপাল স্যার আসলেন। ডিপার্টমেন্টের সব টিচারদের সাথে পরিচয় করিয়ে দিলেন। আজ যেহেতু প্রথম দিন ছিল তাই ক্লাস হয়নি। ফারহা খেয়াল করলো ওরও অনেকক্ষণ যাবৎ আনমনে যেন কি ভাবছে। তাই ফারহা ওরুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, এই ওরু, কি হয়েছে? কই হারাইলি তুই? কখন থেকে ডাকছি, শুনছিস না? হ্যাঁ, কি বল? শুনছি তো। শুনছি মানে? চল, আজ আর ভার্সিটিতে কাজ নেই, চল পুরো ভার্সিটি আমরা ঘুরে দেখি। কিন্তু তুই কোন গ্রহে কিসের ভাবনায় ঘুরছিস? কোথাও ঘুরছি না মেরি মা, চল এখন। দুজনেই ডিপার্টমেন্ট থেকে বের হয়ে নিচে আসলো। পুরো ভার্সিটি চক্কর দিল। তাদের সামনে সেই সকালের ছেলেটাকে দেখতে পেল। বাইকের উপর দাঁড়িয়ে কথা বলছিল কয়েকজন মিলে। অরু আর ফারহা সেদিকে আর পাত্তা না দিয়ে বের হয়ে আসতে লাগলো। হঠাৎই পিছন থেকে তাদেরকে ইঙ্গিত করে কেউ ডাক দিল। অরু আর ফারহা পিছনে ফিরে তাকিয়ে দেখে সে মধ্য একজন ছেলে দেখছে। সকালে ছেলেটা ফোনে কথা বলতেছিল, সেই ছেলেটা হয়তো তাদেরকে খেয়াল করেনি। অরু আর ফারহা ডাক দেওয়া ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল, ছেলেকে জিজ্ঞেস করলো কোন ইয়ার। ফারহা বলল, জি আমরা ফার্স্ট ইয়ারে। সিনিয়র দেখতে যে সালাম দিতে হয় তোমরা সেটা জানো না? জি ভাইয়া, আসলে আমরা সেভাবে খেয়াল করিনি। এরপর আর ভুল হবে না। শুধু যে তুমি বলছো তোমার পাশে একজনকে কথা বলতে জানে না। অরুকে ইঙ্গিত করে বলল, জি ভাইয়া, আসলে নাম কি তোমাদের? জি আমি ফারহা, ও হচ্ছে অরুণিকা। আচ্ছা তোমরা এখন যাও। ফারহা এবং অরুণিকা ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে গেল। অরু ফারহা থেকে বিদায় নিয়ে শেখ মনসনে চলে গেছে। কলিং বেল বাজাতে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিলেন। অরু সামনে থাকা রহিমাকে জড়িয়ে ধরল। রহিমা এই বাড়িতে অনেক বছর যাবৎ কাজ করেন। অরুকে অনেক ভালোবাসেন তিনি। কেমন গেল আমাগো অরু মায়ের ভার্সিটির প্রথম দিন? সব মিলে ভালো। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো খালা। এই বলে সে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। অহমিকে সে অরুকে দেখা মাত্রই বলল, ফিরেছিস অরু মা? জি বড় মা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা মা। অরু নিজের রুমে এসে কলেজ ব্যাগটা টেবিলের উপর রেখে টপার একটা ফ্লাজো নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। চটজলদি গোসল করে মাথায় টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আসে। তার লম্বা ঘন চুলগুলো মুহূর্তে মুছতে অনেক সময় লাগে, তাই গোসল সেরে টাওয়াল মাথায় পেঁচানো অবস্থায় ঘর থেকে বের হয়ে আসে। নিচে ড্রয়িং রুমে অহমিকা শেখকে দেখতে পেয়ে নিচে চলে আসে। নিচে নেমে চোখ পড়ে পাশের সোফায় বসা পুরুষদের দিকে। শক্ত চোখ মুখ করে তার দিকে তাকিয়ে আছে। অরু তাকে দেখে কেঁপে উঠে যেন। পাশে রয়েছে অচেনা এক ছেলে। অরু তাকে চিনল না। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ উপস্থিত রয়েছে। ইহাম শেখ মেয়েকে দেখে বলল, অরুমা কিছু বলবে? অরু কিছু না বলে আবার উপরে দৌড়ে চলে যায়। রুমে এসে বুকে হাত দিয়ে লম্বা লম্বা দম নেয় সে। চোখ বন্ধ করলে আবারও সে ভয়ঙ্কর রক্তিম চোখ জোড়া বেশি ওঠে। তাড়াতাড়ি চোখ খুলে ফেলে। কি ছিল ওই চোখে? আগুন? ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বিরাজ করছে। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ বসে আছে। অনুভব সামনে সিঙ্গেল সোফায় বসে ফোন দেখছে। পাশে দাঁড়ানো ছেলেটা সব কিছু দেখছে।
কেমন যেন গোমট হয়ে আছে সব কিছু। অহমিকা শেখ ছেলের আসার খবর পেয়ে ছুটে আসেন। ইব্রাহিম শেখ বলল, তোমার ফ্লাইট সকালে ল্যান্ড করেছে, তাহলে তুমি কেন এখন আসলে? আমি আর তোমার চাচ্চু মিলে যে গেলাম। অনুভব বাবলিসীনভাবে জবাব দিল, কাজ ছিল। কি এমন কাজ ছিল? অফিসেও তো যাওনি, তাহলে ফার্ম হাউসে কেন গিয়েছিলে? তুমি আমাকে কাজ শেখাচ্ছ? অনুভব কিছু বলল না, দৃষ্টি তার ফোনের মাঝে আবদ্ধ। ইব্রাহিম শেখ ছেলের নীরবতা দেখে গর্জে ওঠে, বেয়াদব হয়েছ বাহিরে থেকে, তাই না? এই জন্যই তোমায় বিদেশ পাঠিয়েছিলাম। অনুভব ফোন থেকে দৃষ্টি সরিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে বলল, হুম, আমি জোর করে গিয়েছিলাম। বলে উঠে দাঁড়াই। অহমিকা শেখের দিকে তাকিয়ে বলল, মা। অহমিকা শেখ অনুভবের কাছে গিয়ে বলল, কিছু লাগবে বাবা? আমাকে এক গ্লাস ঠান্ডা পানি রুমে দিও তো। পাশে ফিরে বলল, আহান। ছেলেটির নাম আহান। অনুভবের ডাকে তার দিকে তাকালো। অনুভব ট্রলি নিয়ে উপরে উঠে যায়, সাথে তার বন্ধুটিকেও নিয়ে। অহমিকা শেখ ছেলে যাওয়ার দিকে তাকিয়ে কিচেনে চলে যান। দুপুরে খাবার সময় সবাই উপস্থিত হলেও অরু সেখানে ছিল না। সেই যে রুমে ঢুকেছে আর বেরই হয়নি। মূলত অনুভবের মুখোমুখি সে হতে চাচ্ছে না। সে ভয় পায় প্রচুর। রহিমা অরু রুমে এসে খাবার জন্য ডাকলে অরু বলে, নিচে যেতে ইচ্ছে করছে না খালা, তুমি উপরে নিয়ে এসো খাবার। রহিমার কিছুই বললেন না। বিকেলবেলা এসে কোচিং থেকে বাসায় ফিরে ভাইয়ের রুমে যায়। অনুভব তখন বেলকনিতে দাঁড়িয়ে আছে। ঈশা ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া। অনুভব পিছন ফিরে বোনকে দেখে কাছে ডাকল। ঈশা কাছে যেতে অনুভব বলল, কেমন আছিস বুড়ি? অনেক বড় হয়ে গেছিস তুই। আমি ভালো আছি ভাইয়া। তুমি লেট কেন করলে? সকালে কতক্ষণ ওয়েট করছি তুমি জানো? আচ্ছা সরি, আমার একটু কাজ ছিল তাই দেরি হয়েছে। বলে সে ঈশাকে নিয়ে রুমে গিয়ে 4টা লাগেজের মধ্যে একটা লাগেজ ঈশাকে দিয়ে বলে, এটা তোর। যা যা বলেছিস সব আছে, দেখে নিস। ঈশা সব কিছু দেখে বলল, অরু আপুর জন্য কিছু আনুনি ভাইয়া? অনুভব মুখভঙ্গি আগের মতোই রাখল। বোনের সামনে আর রাগ প্রকাশ করবে না সে। ঈশা এখনও ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার জন্য এত কিছু আনলো, তার ওরফুর জন্য কিছুই আনেনি। অনুভবে থেকে উত্তর না পেয়ে ভাইয়া, ঈশা ভাইয়া বলেই ডাক দিল। অনুভব ঈশাকে দেখে বলল, রহিমা খালাকে বল আমি কফি চেয়েছি। ঈশা কিছু বলল না, তাই নিজের জিনিসপত্র নিয়ে নিজের রুমে চলে যায়। রাতে ডিনারের সময় সবাই উপস্থিত আছে। ইহাম শেখ আজ রাতে ব্যবসার কাজে দেশের বাহিরে যাবেন। তবে ইহাম শেখের মনের ভিতরে ভয় কাজ করছে। অনুভব বাসায় আছে। সে জানেন অনুভব কেমন রাগছটা। 4 বছর আগের কথা ভেবেই তিনি কেঁপে ওঠে। মেয়েকে নিয়ে ভয়ে আছেন। ডাইনিংয়ে সবাই থাকলেও অনুভব আর অরু এখন উপস্থিত হয়নি। ইব্রাহিম শেখ বেজায় বিরক্ত হচ্ছেন ছেলের এমন কর্মকাণ্ডে। অহমিকা শেখ রহিমাকে বললেন ডেকে দিতে। রহিমা উপরে উঠতে নিলে অনুভব ঠকঠকে করে জানান দেয় সে আসছে। নিচে নেমে কোনো দিকে না তাকিয়ে স্যারে বসে পড়ে। ঈশা অরুকে ডাকলে অরু নিচে অনুভবকে দেখে আর নিচে আসেনি। রহিমা ও অহমিকা শেখ খাবার পরিবেশন করছেন। ঈশাকে একা দেখে ইব্রাহিম শেখ বললেন, অরু কোথায় ঈশা? আপু রুমে আছে, খাবার উপরে দিতে বলেছে, তার নাকি অনেক পড়া আছে। ইব্রাহিম শেখ আর কিছুই বললেন না। তবে অহমিকা শেখ বুঝতে পারছেন তার ছেলের জন্য সে আসছে না। অনুভব কিছু শুনল, কিন্তু তার কোনো ভাব প্রতিক্রিয়া নেই। নিজ মনে মাথা নিচু করেই খাচ্ছে। আশেপাশে তার কোনো মন নেই যেন। খাবার মাঝেই ইব্রাহিম শেখ ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তোমার চাচ্চু তো কয়েক মাসের জন্য দেশের বাহিরে যাচ্ছে, তাছাড়া আমি একাই হিমশিম খাচ্ছি। অনুভব খাওয়া বাদ দিয়ে বাবার দিকে তাকালো। পানির গ্লাস নিয়ে খেয়ে বলল, আচ্ছা, নতুন ক্লায়েন্ট আগামীকাল আসবে, তুমি যাবে সেখানে? কাল আমার সময় হবে না, তুমি যেও। ছেলের কথা ইব্রাহিম শেখ খেপে গেলেন। রাশবাড়ি কণ্ঠে বললেন, তোমার কি সব কিছু ছেলে খেলা মনে হয়? আমার সব কিছু ছেলে খেলা মনে হয় না বাবা, তবে তোমরা আমার সাথে ছেলে খেলা করছো সেটা নিশ্চয় জানো। ইব্রাহিম শেখ দমে গেলেন। এখানে আর কিছু না বলাই ভালো। অনুভব খাবার ছেড়ে গটগট পায়ে উপরে চলে গেল। অহমিকা শেখ ছেলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। খাওয়া দাওয়া শেষে ইহাম শেখ মেয়ের রুমে নক করেন। অরু তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে, তাই ভিতরে আসতে বলল। ইহাম শেখ ভিতরে এসে মেয়ের কাছে বসে বলেন, পড়াশোনা কেমন চলছে মা? আলহামদুলিল্লাহ ভালো। কিছু খেয়েছ? না আব্বু, খাবো, পড়াটুকু শেষ হোক তারপর। আচ্ছা শুনো, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রাখবে, কিছু লাগলে আমায় ফোন দিবে, বুঝছো? জি আব্বু। ইহাম শেখ আর কিছু বললেন না। মেয়ের রুম থেকে বের হয়ে গেলেন। তার ফ্লাইট আছে। ঈশা অরুর রুমে আসলো, হাতে একটা চকলেট বক্স নিয়ে।
তার ভাই অরুফুর জন্য কিছু না আনলেও সে তো অরুফিকে রেখে কিছু খেতে পারে না। তার অরু অনেক চকলেট পছন্দ করে, তাই চকলেট এনেছে সে। ঈশা অরুর কাছে বসে বলল, জানো আপু, ভাইয়া আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। অরু ঈশার কথায় ছোট করে জবাব দেয়, ভালো। ঈশা চকলেট বক্সটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য আমি এনেছি আপু, ভাইয়া ভুলে গেলেও আমি তো বলিনি। ওরও কোনো জবাব দিল না। ওই লোকের আনা কোনো জিনিস সে নিবে না, কিন্তু ঈশাকে না বলতেও পারছে না। হাত বাড়িয়ে চকলেট বক্সটা নেয় ঈশা। ঈশা থাকলো না ওর ঘর থেকে বের হতে নিবে, তখনই অনুভব ডাক দেয় ঈশাকে। ঈশা ভাইয়ের ডাক শুনে ভাইয়ের রুমে যায়। অনুভব ল্যাপটপ নিয়ে ছোট ডিভানের উপর বসে। ঈশা আসা মাত্রই বলল, লাগেজ আনতে। ঈশা ভাইয়ের আদেশ মতো লাগেজ নিতে যাবে, তখনই চোখ যায় লাল রঙের একটা লাগেজের উপর। ঈশা খেয়াল করলো এটা তো বিকেলে সে দেখেনি, কখন আনলো এটা। হাত দিয়ে ধরতে নিবে, অনুভব বলে ওঠে, ওটা ধরবি না, ওটাই আমার পার্সোনাল জিনিসপত্র আছে, ব্লু কালারটা নিয়ে আয়। ঈশা ভাইয়ের কথা মতো ব্লু কালার লাগেজটা এনে দেয়। অনুভব লাগেজ খুলে সবার জন্য আনা গিফটগুলো বের করে। ঈশা ভাবে হয়তো এখানে অরুর জন্য কিছু জিনিস রয়েছে, কিন্তু সে নিরাশ হয়। তার ভাই আসলে কাঠখোট্টা স্বভাবের। অনুভব একে একে সব গিফট ঈশাকে দিয়ে বলে সবাইকে দেওয়ার জন্য। ঈশা ভাইয়ের দিকে তাকালো। অনুভব বলল, কি হয়েছে? কিছু না ভাইয়া। তাহলে এখন যা এখান থেকে। ঈশা ভাইয়ের কথা শুনে সেখান থেকে প্রস্থান করলো। অনুভব রুমের দরজা লক করে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বেলকনিতে চলে যায়। অন্ধকারে বেলকনিতে সে বসে আছে। মনের ভিতর অশান্ত লাগছে তার, কেন সেটা জানে না। কোনো কিছুতেই যেন স্বস্তি পাচ্ছে না। গা থেকে টি শার্টটা খুলে ফেলল সে। চোখ বন্ধ করে নিতেই ওর দুপুরে সে বিতু বিতু মুখটা ভেসে উঠল। তৎক্ষণাৎ চোখ খুলে লম্বা লম্বা শ্বাস নিল। পাগল হয়ে যাচ্ছে সে। উঠে দাঁড়িয়ে পাশের বেলকনি থেকে আবছা আলো দেখা যাচ্ছে। অনুভবের বাদামি চোখ জোড়া মুহূর্তে লাল বর্ণ ধারণ করল। বিড়বিড় করে বলল, আমায় অশান্তির মাঝে বন্দি করে তুই শান্তিতে থাকবি? এই অনুভব শেখ তা তো হতে দিবে না। তোর যন্ত্রণায় যতটা পুড়ে নিঃস্ব, তার দ্বিগুণ যন্ত্রণা আমি তোকে দিব। তোকে অনুভবের দামানলে জ্বালিয়ে চারখার করবো অরু। তুই আমাকে চিনিস না, আমি তোর ভাবনার থেকেও খারাপ মানুষ। অনুভব রুমে গিয়ে গিটার এনে আবারও বেলকুনিতে বসে পড়ে। রাত 11টা। নিশীথে চারদিকে যখন কালো অন্ধকার, অনুভব তখন গিটার বাজিয়ে সুর তোলে। 10টার দিকে অহমিকা সে খাবার হাতে নিয়ে নিজ হাতে খাইয়ে দিয়ে গেছেন। অরুর বয়স যখন 5 বছর, তখনই তার মা মারা যায়। তখন থেকে অহমিকা শেখ অরুকে বুকে আগলিয়ে নেয়। অরুণ মায়ের লাভ ম্যারেজ হওয়ায় প্রথমে কেউ না মানলেও বোনের মৃত্যুতে অরুণ মামারা সবাই ভেঙে পড়েছিল। সব কিছু ঠিকঠাক করার আগেই অরুণ মা দুনিয়া ছেড়ে চলে যায়। তবে বোনের অস্তিত্ব তার বোনের শেষ স্মৃতিটুকুকে মেনে নিয়েছিলেন। পরম যত্নে ভাগ্নিকে নিজেদের কাছে রাখতে চেয়েছিল। ইহাম শেখও চেয়েছিলেন মেয়ের ভালোর জন্য মামাদের কাছে রাখতে, কারণ তাকে বেশিরভাগ সময় দেশের বাহিরে গিয়ে থাকতে হয়। কিন্তু ইব্রাহিম শেখ বাড়ির বড় মেয়েকে দেননি। তার কথাই শেখ মনসনের বড় মেয়ে অরুণিকা শেখ, তার স্থান সবার আগে এই বাড়িতে। ইব্রাহিম শেখ যেতে দেয়নি ছোট অরুকে। ঈশা যেমন তার মেয়ে, অরুও তেমনি তার মেয়ে। অরু পড়াশোনা শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। সেই 12টা অবধি পড়াশোনা করে, তবে আজ আর মন সায় দিচ্ছে না। সময় দেখলো রাত 11:13 বাজে। উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হবে তখন শুনতে পায় গিটারের সুর। অরু এগিয়ে বেলকনির দিকে যায় গিটারের সুরের উৎপত্তি খোঁজার জন্য। বুঝতে পারে পাশের বেলকনি থেকে ভেসে আসছে এই আওয়াজ। মিনিট পাঁচেক সেখানে দাঁড়িয়ে হঠাৎ পুরুষালী অবয়বকে দাঁড়াতে দেখে সে পর্দার আড়ালে লুকিয়ে যায়। এটা যে অনুভব, সে সেটা বুঝতে পেরেছে। অনুভব উঠে দাঁড়িয়ে পকেট হাতড়ে কিছু খুঁজে বের করে লাল ঠোঁটে বন্দি করে নেয়। লাইটার জ্বালিয়ে সামনে ধরতে অরু দেখতে পায় অনুভবের রক্তিম চেহারাটা। অনুভব সিগারেটে আগুন জ্বালিয়ে আকাশের পানে তাকিয়ে দোয়া ছেড়ে বলে, আমার এই বিভীষিকাময় পথে নিকোটিনের দোয়া আর ওই দূর আকাশের ঘন কালো অন্ধকারী সঙ্গী। দরনির বুকে আধার কাটিয়ে ভোরের আলো চারদিকে ফুটে উঠেছে। অরুর ঘুম ভেঙেছে অনেকক্ষণ হয়। অরু দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। 7টা বাজে। লেট করে ফেলেছে সে। আসলে রাতে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গিয়েছে তার। রাতে যখন গিটারের আওয়াজ শুনতে পেয়ে বেলকনিতে দাঁড়িয়েছিল, অনুভব খেয়াল করেছিল পর্দার আড়ালে দাঁড়ানো ছায়াকে। সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই অরু ভিতরে ছুটে যায়। ইস রে, সে ধরা খেয়ে গেল। বিছানায় এসে শুয়ে চোখ বন্ধ করে তার ঘুম ধরা দেয় না। ভিতর থেকে এক উত্তেজনা সৃষ্টি হয়। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে সে জানে না।
রাতের কথা ভেবে বিছানা থেকে উঠে পড়ল। দরজা খুলে বাহিরে ছাদের দিকে পা বাড়ায় সে। ছাদে তার প্রিয় কিছু গাছ রয়েছে, পানি দিতে হবে। যা রোদ শুরু হয়েছে, গাছগুলো কেমন জানি নেতিয়ে যায়। ওরু ছাদে উঠে পানির পাইপ টেনে নিয়ে মোটর অন করে গাছে পানি দিতে থাকে। আশেপাশে তার খেয়াল নেই। পানি দিতে দিতে ঈশা আসে ছাদে, হাতে একটা কফির মগ। ওরু একটু অবাকই হয়, ঈশা কখনোই এত সকালে কফি খায় না। আর সে তো মাত্র এলো। তাহলে ঈশা ছাদে দরজা থেকে এগিয়ে এসে বলল, ওরু আপু, তুমি উঠেছ? আগে জানলে দুটো কফি নিয়ে আসতাম। দাঁড়াও, একটু ভাইয়াকে দিয়ে তোমার জন্য নিয়ে আসছি। এই বলে ঈশা ওরুকে ক্রস করে যেতে নেয়। ঈশার কথা শুনে ওরু যেন স্তব্ধ হয়ে যায়। ভাইয়া মানে? এখানে অনুভব ভাই আসবে কোত্থেকে? পিছন ফিরে তাকাতে দেখতে পায় সুঠাম দেহের অধিকারী পুরুষকে বুক ডাউন দিচ্ছে। এতে যেন হাত কাটা গেঞ্জিতে উকি দিচ্ছে হাতের মার্শাল পেশিগুলো। বুক ডাউন দেওয়াতে সেগুলো যেন ফুলে উঠেছে। ওরও শুকনো ডোক গিলল। ঈশা কফির মগটা ভাইয়ের হাতে দিয়ে আবারও দৌড়ে নিচে চলে যায়। ওরু অনুভবের দিকে তাকাতেই দেখে অনুভব তার বাদামি রঙা চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে ব্রু কুঁচকে। ওরু দ্রুত চোখ নামিয়ে নেয়। অনুভব এভাবে তাকানোর মানে বুঝছে না সে। নিজের দিকে ভালো করে পরখ করতেই ওরুর গলা শুকিয়ে যায়। পা দুটো কেঁপে উঠে লজ্জায় মিলিয়ে যায়। হাতের পানির পাইপ ছেড়ে দুহাতে নিজেকে ঢেকে চলে যায় নিচে। পাইপ অনুভবের দিকে থাকায় পানি সোজা এসে তার শরীরে এসে পড়ে। মগ হাতে নিয়ে ভিজে একাকার সে। অনুভব বিড়বিড় করে বলে, যে আগুনে আমি জ্বলছি সে আগুনের সামান্য পানি কিছুই হবে না। নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল, ননসেন্স। 2 মিনিটের মাথায় ছাদে আগমন হয় আহানের। অনুভব তাকে ডেকেছিল অফিসিয়ালি কিছু কাজের জন্য। ইব্রাহিম শেখ সরাসরি অনুভবকে বলেনি। ছেলের তাড়ামিতে তিনি অতিষ্ঠ। তাই আহানের কাছে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। কিছু নতুন ডিলে সাইন করতে হবে। চীনা ক্লায়েন্ট আসবে তাদের সাথে ডিল ফাইনাল করার জন্য। এজন্য ইব্রাহিম শেখকে চট্টগ্রামে যেতে হবে। সকাল সকাল অনুভবকে কাকভেজা দেখে বলল, এই 7 সকালে তোকে নাকানি সুবানি কে খাওয়াইল অনু? অনুভবের কোনো ভাবান্তর নেই, মুখভঙ্গি আগের মতো, তবে বিরক্তি চাহনিটা স্পষ্ট। আর কি কারণ সেটা আহান জানে। অনু ডাকে সে বিরক্ত হচ্ছে। অনুভব বলেছিল, আমাকে কি তোর মেয়ে মনে হয় যে নামের মধ্যে মেয়েলি ভাইব দিচ্ছিস? খবরদার আর বলবি না কিন্তু। কিন্তু তাতে আহানের কি? সে তো এই নামেই ডাকে। হয়তো অনুভবের রাগারাগি চেহারা। অনুভবের হাতের মগটা রেখে গম্ভীর কণ্ঠে বলল, ফাইলগুলো দে। আহান হাতে ফাইলগুলো দিল। অনুভব ভালো করে ফাইলগুলো দেখে আহানকে সব কিছু বুঝিয়ে দেয়। অনুভব জানে আহান একজন দায়িত্ববান ছেলে। সে না গেলে ডিল ফাইনাল হবে না। তাছাড়া তার বাবা তো আসেনি। চোখ বন্ধ করে ভরসা করে সে। সব কিছু বুঝিয়ে দিলে আহান চলে যায়। অনুভব হাতে কফির মগটা নিয়ে নিচে নামে। সোজা কিচেনে এসে সেন্টার টেবিলে মগটা রেখে উপরে চলে যায়। ওরু নিজের ঘরে এসে একটা লম্বা দম নেয়। কি লজ্জাজনক অবস্থা হয়েছিল। সে ঘুম থেকে উঠে নিজের দিকে না তাকিয়ে বের হয়ে গেছিল। ওরু নিজেকে ইচ্ছে করলো এখন দুটো মেরে দিতে, কিন্তু নিজেই নিজেকে কিভাবে মারবে সে? চোখে মুখে লজ্জা ভয় দেখা যাচ্ছে। সময় দেখে নিলেও 8টা বাজে। তার ক্লাস আছে, তাই ওয়াশরুমে ঢুকে যায় সে। 9টার দিকে অনুভব নিচে নামে। পরনে তার সাদা শার্ট, ইন করা ব্ল্যাক প্যান্ট, হাতে তার ব্যান্ডেড ঘড়ি। অপরিচিত কড়া পারফিউমের সুঘ্রাণ নাকে আসতে ওরু সিঁড়ির দিকে তাকায়। অনুভব আসছে নিচে। ওরু গতকাল সারাদিন নিচে না নামলেও আজ অহমিকা শেখের কাছে হার মানে। ইব্রাহিম শেখ বলে দিয়েছেন বাড়ির মেয়ে ডাইনিংয়ে না আসলে তিনি খাবার মুখে দিবেন না। ব্যাস, ওরু ফানি আর যাই করুক, এই মানুষ দুটোকে কষ্ট দিতে পারবে না সে। তাই নিচে এসেছে। পাশে আছে ঈশা। অনুভব ওরুর সামনাসামনি বসে প্লেট তুলে নেয়। রহিম এসে অনুভবকে খাবার বেড়ে দেয়। ওরু মাথা নিচে করে খাচ্ছে। কোনো রকম খেয়ে ওরু উপরে চলে যায়। সময় কম, রেডি হতে হবে। অনুভব দেখল ওরুর পাতের খাবারগুলো। একরাশ বিরক্তি নিয়ে মনে মনে বলল, খাবার না খেয়ে কি প্রমাণ করতে চাই? আজব। খাবার প্রায় শেষের দিকে। ইব্রাহিম শেখ ছেলেকে বললেন, শুনলাম 6 মাস আগে দেশে আসা হয়, তাহলে এতদিন বাসায় আসো নাই কেন? অনুভব খেতে খেতে বলল, কাজে এসেছিলাম। ইব্রাহিম শেখ ছেলের কথা শুনে চরম বিরক্ত। এটা কেমন কথা? গত 6 মাস থেকে দেশে আছে, আবার চলে যায়, অথচ বাসায় ফিরে না। তিনি আবার বলল, ওরও তো ভার্সিটিতে যাবে, ড্রাইভার ছুটিতে আছে, তুমি ওকে ড্রপ করে আসো। অনুভব বাবার দিকে তাকিয়ে বলল, পারবো না। সে কি নিজে যেতে পারে না? বলে সে গটগট করে চলে যায়। ইব্রাহিম শেখ দীর্ঘশ্বাস ফেলে। তার ছেলে যা শুনবে না তিনি বুঝেছেন।
ওরও জ্যামে আটকে আছে। এই শহরের এই যানজটে কোথাও যেন টাইমলি পৌঁছানো এক যুদ্ধের মতো। 10 মিনিট রিকশায় বসে আছে, সামনে লম্বা জ্যাম। ওরও ঘড়ির দিকে তাকালো, 10টা বাজতে 7 মিনিট বাকি। আজ আর টাইমলি যাওয়া যাচ্ছে না। ওরও রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে পায়ে হেঁটে এগিয়ে গেল। ভার্সিটি আসতে আসতে 10 মিনিট লেট। সিঁড়ি বেয়ে ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? পারমিশন পেয়ে ওরু ফারহার পাশে গিয়ে বসলো। এত লেট করলি যে? রাস্তায় প্রচুর জ্যাম ছিল। ফারহার কিছুই বলল না। ক্লাস শেষে ওরু আর ফারহা ভার্সিটির মাঠে কৃষ্ণচূড়া গাছের নিচে যাচ্ছে। পথের মধ্যে দেখা হয় সে বাবরি চুলওয়ালার সাথে। ওরু তাকে দেখে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ছেলেটি মাথা তুলে তাকিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। তোমরা কালকে দুটো মেয়ে না? ধাক্কা লাগলো যে? জি ভাইয়া। ছেলেটি ওরুকে পরখ করলো, পা থেকে মাথা অবধি। গোলগাল মায়াবী চেহারা, তার লম্বা ঘন চুল। ছেলেটা একটু হেসেই বলল, আমি তাসবির খান। ওরু ফারহা জানতে পারল উনি 3rd ইয়ারের ক্লাস টপার। আরও 2টা কথা বলে তাসবির চলে যায় সেখান থেকে। ইব্রাহিম শেখ আহানকে সাথে করে নিয়ে নতুন ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছেন। জাফর খানের দলবল আজ শেখ গ্রুপের অফিস সকালের দিকে এসেছিল। সিনা ক্লায়েন্টের সাথে যেন দেখা না করে। জাফর খান ডিলটা হাতছাড়া করতে চায় না, তাই জাফর খান দলবল নিয়ে অফিসে যায়। আজও এসেছিল, সেটাই আহানের কাছে খবরটা পেয়ে অনুভব অফিসে আসে। 12টার দিকে অনুভব অফিসে এসেছে, তার বরাদ্দকৃত কেবিনে বসে আছে। অনুভব ফোন বের করে কিছুক্ষণ ফেসবুক ঘাঁটল। ল্যাপটপটা বের করে অফিসের কিছু হিসাব মিলানোর চেষ্টা করছিল। ওরু ফারহা ক্লাস শেষে ভার্সিটির প্রাঙ্গণেই বসে আছে। তাদের সাথে আরও 2টা ছেলে মেয়ে যোগ দিয়েছে। একজনের নাম তানিয়া, অন্যজন রুদ্র। দ্বিতীয় ক্লাসের সময় তাদের সাথে পরিচিত হয়। ওরু, ফারহা, রুদ্র, তানিয়া গোল হয়ে গল্প করছে, মূলত নবীনবরণ অনুষ্ঠানের বিষয়ে। প্রিন্সিপাল জানিয়েছে 2 দিন পর তাদের নবীনবরণ অনুষ্ঠান হবে, আর যে যেটা পারে পার্টিসিপেন্ট করতে পারবে। ফারহা ভাবছে 3 বান্ধবী মিলে একই শাড়ি পরবে। ওরও শাড়ির কথা শুনি না করে দেয়, সে শাড়ি পরবে না। এই শাড়ি 4 বছর আগে তাকে তছনছ করে দিয়েছে, কিন্তু ফারহা তো ছাড়বে না। তানিয়া ওরুকে বোঝাচ্ছে কেন পরবে না। ওরুর একটা কথা, সে হাঁটতে পারবে না, কিন্তু ফারহার তো নাছর বান্দা। তোরা মেয়েরা এত ন্যাকামি করিস কেন? শাড়ি পরে নাকি হাঁটতে পারবে না? তানিয়া রুদ্রের কথা শুনে বলল, মেয়েরা বলে কাকে বোঝাচ্ছিস তুই? শাড়ি তো ওরও পরতে চাচ্ছে না। ওই একই তো হলো, তোরা মেয়েরা সব কয়টাই নাটকবাজ। রুদ্রের কথা শুনে শেষমেশ ওরও রাজি হলো, বলে দেয় এটাই শেষ। সময় তখন 1টা বাজে। ওরু, ফারহা, তানিয়া রুদ্রের থেকে বিদায় নিয়ে বাসায় যাওয়ার জন্য 2 বান্ধবী হাঁটতে হাঁটতে এগোতে থাকে। ফারহার একটা বিষয় হঠাৎই খেয়াল হয়, তাই ওরুর দিকে তাকায়। ফারহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ওরু বলে, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস ওরু? না তো, কেন? কিছু না। আচ্ছা চল, কিছু একটা খেয়ে নিই। ফারহা দেখলো ওরু আমার নিজের ভাবনার মাঝে ডুবে, তাই বলল, ওরু, হ্যাঁ বল। তুই শুনতে পাসনি? মন কই থাকে তোর? গত 2 দিন থেকে তুই কেমন যেন আনমনা হয়ে যাচ্ছিস। ঘটনা কি বলতো? কোথাও কি প্রেম ট্রেম করছিস নাকি? ফারহার কথা শুনে অরুণীকে অদ্ভুত চোখে তাকায়। বলে কি মেয়েটা? রাগ নিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছিস ফারহা? আঙ্কেলকে বলবো পাবনা পাঠাতে। রাগ করস কেন বেদ্যপ মাইয়া? চল হালকা কিছু খাই। ওরও বুঝলো এ ফারহার হালকা খাওয়ার মানে বর দুপুরে ফুসকা খাবে এখন। দুপুর 3টার দিকে অনুভব বাসায় ফিরে এসেছে। ড্রয়িং রুমে পা দিতে অহমিকা শেখ অনুভবকে বলল, মেয়েটা এখনও বাসায় ফেরেনি, তোর বাবাও তো আসেনি, তুই একটু খোঁজ নিয়ে দেখ তো বাবা। ইহামতো নাই। মায়ের কথায় অনুভব বিরক্ত হলো। আমি দেখছি বলে অনুভব আবারও বাহিরে চলে আসে। গাড়িতে উঠবে তখনই দেখতে পাই ওরু গেট দিয়ে শেখ ম্যানশনে প্রবেশ করছে। অনুভব মনে মনে বলল, বাসার মানুষ চিন্তায় মরছে, আর উনি হেলে দুলে বাসায় ফিরছে। অনুভব ভিতরে চলে যায়। ওরু ড্রয়িং রুমে এসে দেখতে পায় অনুভব সোফায় বসে আছে। অহমিকা শেখ ওরুকে দেখে বলল, এসে পড়েছিস, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা বড়াম্মু। অহমিকা শেখ কিচেনে চলে যায়। বলে ওরু উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ালে অনুভব গম্ভীর কণ্ঠে বলে, দেরি হলো কেন? অনুভবের কথা শুনে ওরও চমকে যায়, পা দুটো থেমে যায় মুহূর্তেই। লোকটা কি তাকে কিছু বলল? গলা শুকিয়ে আসছে যেন। এসেছে থেকে তো তাকে একটা কথাও বলেনি, মেকি রুগীর মতো ছটপট করতে থাকে। অনুভব আবার বলল, দেরি হলো কেন? ওরও কী জবাব দিবে? গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ফ্রেন্ডদের সাথে ছিলাম ভাইয়া, বলে দৌড়ে উপরে চলে যায়।
ফারহা বাসায় ফিরে ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলো। কাঙ্ক্ষিত আইডিতে ঢুকে মেসেজ দেখে মুচকি হাসল। বেশ কয়েক মাস আগে একজনের সাথে অনলাইনে পরিচয় হয়, যা পরবর্তী সময়ে দুজনের মধ্যে প্রণয় ঘটে। ফারহা মেসেঞ্জারে ঢুকে কাঙ্ক্ষিত আইডিতে কল দিল। ওপাশ থেকে রিসিভ হতেই বলল ফারহা। এই ডাক, এই কণ্ঠ ফারহার অতি প্রিয়। কিভাবে যেন আস্তে আস্তে এত প্রিয় হয়ে গেল সে নিজেও জানে না। ওপাশ থেকে আবারও বলল, ফারহা আমি দেশে এসেছি। সত্যি? কবে এসেছেন? এই তো 2 দিন হচ্ছে। আপনি আমাকে আজ এই কথা বলছেন আহান? তোমাকে সারপ্রাইজ দিব ভেবে বলিনি, কিন্তু সময় সুযোগ হচ্ছে না বিদায় এখন বললাম। তো আমার সামনে আসবে কবে? আপনি না হয় নিজেই খুঁজে নিন আমাকে। চ্যালেঞ্জ করছো? তোমাকে খুঁজে বের করা আমার 2 মিনিটের ব্যাপার, বুঝেছ? ফারহা জানে সে সামনে না গেলেও আহান তাকে ঠিকই খুঁজে বের করবে। প্রায় 10 মিনিটের মতো কথা বলে সে ফোন রেখে দেয়। সময় তখন প্রায় রাত 9টা। অহমিকা ও রহিমা মিলে রাতের রান্না করছেন। প্রায় শেষের দিকে রান্না। অনুভব এসেছে শুনে অনুভবের ফুফু আয়েশা ও তার ছেলে মেয়ে এসেছেন। তার ছেলের নাম রুবায়েত ও মেয়ের নাম রুহানি। ওরু ফুফির সাথে কথা বলে রুহানি ও ঈশা মিলে আড্ডা দিচ্ছে। ইব্রাহিম শেখ কিছুক্ষণ আগে ম্যানশনে ফিরে এসেছেন। রহমান আহমেদ ও ইব্রাহিম শেখ বসে কথা বলছিলেন। চীনা ক্লায়েন্টদের সাথে ডিল ফাইনাল হয়েছে, তবুও ইব্রাহিম শেখ চিন্তিতও আছেন। জাফর খানের দলের লোক তাকে সকালে হুমকি দিয়ে গেছেন। রুবায়েত অহমিকা শেখকে বলল, মামি ভাইয়া কোথায়? অনুভব তো নিজের রুমেই আছে। আচ্ছা মামি, আমি গিয়ে দেখা করে আসছি। রুবায়েত শ্রেণী পেয়ে উপরে উঠে যায়। অনুভব নিজের রুমে তখন ল্যাপটপ নিয়ে বসে অফিসিয়ালের কিছু কাজ করছিল। রুবায়েত অনুভবের কাছে এসে বলল, কি ব্রো, দেশে ফিরেছিস একটা বার বললিও না? আগে থেকে তো আরও সুদর্শন হয়ে গেছিস দেখছি। অনুভব মাথা তুলে রুবায়েতের দিকে তাকিয়ে বলল, ফালতু কথা বাদ দে। কখন এসেছিস? পুপি এসেছে? এসেছি তো অনেকক্ষণ, তুই তো ঘরের কোনায় লুকিয়ে আছিস। মা বাবা এসেছে, রুহানিও এসেছে, নিচে আছে ওরা। অনুভব ল্যাপটপটা বন্ধ করে রুবায়েতের সাথে নিচে নামে। অনুভব নিচে নেমে তার ফুফুকে দেখতে পায়। আয়েশা অনুভবকে কাছে ডাকলেন। অনুভব আয়েশার কাছে গিয়ে বসল। অনুভব দেখল ওরও ঈশা রুহানির সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। অনুভবের রাগে ফেটে পড়ে। ইচ্ছে করছে থাপড়িয়ে দাঁত দুটো ফেলে দিতে, কিন্তু ইব্রাহিম শেখ আছেন বিদায় অনুভব চুপচাপ তার ফুপির সাথে বসে থাকে। ফুপিকে বলে গেছিস অনু? দেশে ফিরেও তো একটাবার আমাকে ফোন দিলি না। তোমাদের ভুলি কি করে বলো? এখন বলো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুই এসেছিস, আমরা সবাই আরও ভালো আছি। অহমিকা শেখ সবাইকে খাবার জন্য তাড়া দিলেন। সবাইকে একসাথে খেতে দেওয়া হয়েছে। রুহানি, রুবায়েত, ঈশা সবাই একসাথে খেতে বসেছে। ওরু ফোন আসে, সে বাদ পড়ে গেছে। কথা বলা শেষ করে ওরু ডাইনিংয়ে আসলে দেখে অনুভবের পাশের সিটটাই ফাঁকা। ওরু বসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে আছেন। আয়েশা ওরুকে দেখে বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন ওরু? বসে পড়। অহমিকা শেখ ওরুকে বসতে বললেন। ওরু চুপচাপে অনুভবের দিকে তাকায়। সে মাথা নিচু করে একমনে খাচ্ছে। ওরু চেয়ারে বসে নিজের খাওয়াতে মন দেয়, কিন্তু ভাত না খেয়ে আঁকিবুকি করছিল। তার গলা দিয়ে ভাতই নামছে না মনে হচ্ছে। অনুভব সেটা দেখে দমকে বলল, খাচ্ছিস না কেন? অনুভবে ধমক খেয়ে ওরু কেঁপে ওঠে। এ লোক এমন কেন? সব সময় গম্ভীর মুখ করে রাখে আর নাকের ডগায় রাগ নিয়ে ঘোরে। বিড়বিড় করে বলল, হিটলার একটা। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে অবস্থান করছিল। রুহানি, ঈশা ও ওরু নিজের রুমে গল্প করছিল। পড়াশোনার চাপে সেরকম আশা হয় না রুহানির। অনেকদিন পর ওরু আর ঈশাকে পেয়ে যেন দিন দুনিয়া এক করে ফেলে সে। রুহানি ওরুকে বলল, আপু চলো লুডো খেলি, অনেক দিন থেকে খেলি না। ঈশা রুহানির সাথে যোগ দিল। দৌড়ে গিয়ে লুডো নিয়ে আসে। 3 জন মিলে লুডো খেলে। রুবায়েত খাওয়া শেষ করেই ছাদে আসে। দেখতে পায় অনুভব আকাশের দিকে তাকিয়ে আছে, দোয়া ছাড়তে ছাড়তে। অনুভব কারো পায়ের শব্দে পিছনে তাকায়। দেখতে পায় রুবায়েত হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সিগারেটটা ফেলে দিয়ে বলে, তুই এখানে? রুবায়েত এসে অনুভবকে বলল, তুই সিগারেট খাওয়া শুরু করছিস? অনুভবের জবাব দিল না, উল্টো রুবায়েতকে বলল, কিছু বলবি? রুবায়েত ছাদের রেলিংয়ের উপর দুহাত রেখে বলল, ওরু তোকে ভয় পায়? রুবায়েতের কথায় অনুভব তার দিকে তাকায়। ওরু তাকে ভয় পায়, আসলেই ভয় পায়। 2 দিন আগে সেদিন দেখেছিল ওরুর ভীতু মুখটা, যখন সে অনুভবকে দেখতে পায়। চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ছিল। অনুভবের জবাব না পেয়ে রুবায়েত ফিসলে হাসল, তারপর বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রুবায়েত চলে যায়।
অনুভব আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সেও চলে যায়। নিচে এসে অরুর রুমের পরের রুম অনুভবের হওয়াতে অরুর রুম ক্রস করতেই শুনতে পায় ভিতর থেকে হাসির শব্দ। অনুভব দাঁড়িয়ে পড়ে দরজার কাছে, এসে দেখে অরু, ঈশা, রুহানি, রুবাইত মিলে লুডো খেলছে আর হাসছে। রুহানি লুডো খেলতে গিয়ে ওর গুটি কেটে দেয় ঈশা, তাই ঈশা রুবাইত হাসছে। রুহানি মুখ ফুলিয়ে দরজার দিকে তাকিয়ে অনুভবকে দেখতে পেয়ে বলে, ভাইয়া দেখো, আপু আমার সাথে চিটিং করছে। এই কই চিটিং করলাম? ঈশা বলল। অনুভব ফুঁস করে নিঃশ্বাস নিয়ে বলে, তোরা কি এখনো ছোট বাচ্চা আছিস? বাচ্চাদের মতো করছিস যে? বলে চলে যেতে নেই। রুবাইত বলে, ভাইয়া তুমি কি খেলবে আমাদের সাথে? তোর কি আমাকে দেখে বাচ্চা মনে হয়? না, তোমাকে দেখে বুড়ো মনে হয়। বয়স তো আর কম হলো না। রুবাইতকে রাগ দেখিয়ে অনুভব চলে যায়। এগিয়ে রুবাইতের কথা শুনে ঈশা রুহানি পিক করে হেসে দেয়। কেটে গিয়েছে মাঝের একদিন। অনুভবের পুপি চলে গিয়েছে। রুহানির কয়েকদিন বাদে এক্সাম শুরু হবে। সে ঈশার সাথে সেম ক্লাসেই পড়ে। অরুদের ভার্সিটিতে আজ নবীন বরণ অনুষ্ঠান আছে। গতকাল সকালবেলায় আয়সারা সবাই চলে যায়। ওরা গেলে অরু ঈশাকে নিয়ে ফারহা তানিহা একসাথে শপিং মলে গিয়ে শাড়ি কিনেছে। ফারহা তানিয়া সকালেই অরুকে ফোন করে মনে করে দিয়েছে শাড়ি পরার কথা। দেখা গেল শাড়ি না পরে সে চলে আসবে। সকালে অরু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। নিচে নেমে দেখে অহমিকা শেখ ও রহিমা খালা মিলে সকালে নাস্তা বানাচ্ছেন। অরু কিচেনে এসে দরজায় দাঁড়িয়ে আছে দেখে অহমিকা শেখ ডাক দিলেন। অরু তার কাছে যেতেই বলল, কিছু লাগবে? তুমি কখন ফ্রি হবে বড় আম্মু? এই নাস্তা বানালেই শেষ। আমাকে শাড়ি পরিয়ে দিবে? অহমিকা শেখ অরুর কথা শুনে তাকায় তার দিকে। অরু শাড়ি পরতে চাইছে? তাকে সে 4 বছর আগে শাড়ি পরিয়েছেন তিনি। তারপর থেকে অরু আর শাড়ি পরেনি। এতদিন পর আজ হঠাৎ শাড়ির কথা শুনে খুশি হয়েছেন তিনি। আচ্ছা নাস্তাটা হয়ে যাক, আমি যাচ্ছি তোর রুমে। অরু অহমিকা শেখকে জড়িয়ে ধরে বলে, তুমি খুব ভালো বড় আম্মু। পাগলি মেয়ে একটা। উপর থেকে অনুভব অহমিকা শেখকে বলল, মা আমার কফি দিও, আমি ছাদে যাচ্ছি। অহমিকা শেখ উপরে তাকিয়ে বলল, দিচ্ছি। অহমিকা শেখ আগেই কফি করে রেখেছেন। তিনি জানেন সকালবেলা তার ছেলের কফি লাগে। একটা মগে কফি ঢেলে অরুকে বলল, অরুমা তুই একটু দিয়ে আয় তো। আমি? ঈশা তো মনে হয় রুমে। তুই একটু জানা মা। ওরও কফির মগটা হাতে নিয়ে ছাদের দিকে গেল। দেখতে পেল অনুভব উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। ওরও অনুভবকে দেখে দাঁড়িয়ে যায়। কফি তো নিয়ে এলো, এখন সে কি করবে? অনুভব কারো অস্তিত্ব বুঝতে পেরে পিছনে ফিরে তাকায়। দেখতে পায় ওরু কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে। তাই অনুভব বলল, কফি যদি ঠান্ডাই হয়ে যায় তাহলে আনার কি দরকার ছিল? অনুভবের কথা শুনে অরু অনুভবের দিকে তাকায়। চোখাচোখি হতেই চোখ নামিয়ে ফেলে। অনুভব ফোঁস করেই নিঃশ্বাস নেই। সামনে এগিয়ে সে কফির মগ নিয়ে যায়। অনুভব মগটা নিতেই পিছন ফিরে চলে যেতে নেবে, তখনই অনুভব বলে, স্টপ অরু। অরু দাঁড়িয়ে যায় তৎক্ষণাৎ। অনুভব সামনে অরুর কাছে এসে দাঁড়ায়। অরু নিচের দিকে তাকিয়ে আছে, তার হাঁটু কাঁপছে। অনুভব অরুকে পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে নিল। চোখে মুখে বিরক্তিকর পা ফুটিয়ে গটগট পায়ে মগ নিয়ে নিচে নেমে যায়। অরু সেখানেই স্তব্ধ হয়ে যায়। পুরুষালে কড়া পারফিউমের ঘ্রাণ নাসারন্ধে চড়িয়ে যায়। চোখ বড় বড় করে তাকায়, জোরে শ্বাস ফেলে। হার্টবিট হয়তো হাতুড়ি পিটাচ্ছে যেন। সকালের নাস্তা টেবিলে বসে আছে সবাই। ইব্রাহিম শেখ অরুকে বললেন, অরুমা ভার্সিটি কেমন লাগছে? ভালো লাগছে বড় আব্বু। আজকে তো নবীন বরণ অনুষ্ঠান আছে, একটু পর রেডি হব। আচ্ছা ভালো করে পড়াশোনা করো। নাস্তা শেষ করে অহমিকা শেখ অরুকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ি পরানো শেষ হলে হালকা করে একটু সেচে নেয়। চোখে কাজল দিয়ে ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক দেয়। চুলগুলো ছেড়ে দিয়ে পিছনে গাজরা গুজে দেয়। ব্যাস এতেই অরুকে অপরূপ সুন্দর লাগছে। অহমিকা শেখ অরুর চিবুক তুলে মাথা তুলে বলে, মাশাল্লাহ, আমার অরুমাকে তো ভীষণ ভারী মিষ্টি লাগছে আজ। একদম যেন ফুলের মতো, কারো যেন নজর না লাগে। এই বলে তিনি অরুর কানের কাছে কাজলের টিকা দিয়ে দেন। অহমিকা শেখের কথা শুনে অরু বলল, কি যে বলো না বড় আম্মু, আমি দেখতে অতটা সুন্দর না যতটা তোমরা বলো। তোমরা বানিয়ে বানিয়ে এক লাইন সব সময় বেশি বলো। অহমিকা শেখ হেসে ফেললেন, তার চোখে অভিজ্ঞতা দীপ্তি। তিনি বললেন, সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না মা, মন থেকেও আসে। যার মন সুন্দর তার মুখে একরকম আলো থাকে। এখন আমার ছেলে বুঝলেই হলো। ওরও লজ্জায় নুইয়ে ফেলে, বিড়বিড় করে বলে, তোমার ওই হুইটলার ছেলে বুঝবে না বড় আম্মু। অহমিকা শেখ আর কিছু বলল না, তিনি নিচে চলে এসেছেন। ওরও নিজে রেডি হয়ে সে নিচে নেমে এলো।
ফারহা অরুকে দেখে তার কাছে ছুটে গিয়ে বলল, অরুপি, তোমাকে খুব সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। ড্রয়িং রুমে অনুভব সোফায় বসেছিল, সেও বের হবে একটু পর। ইব্রাহিম শেখ বের হলেই তারা অফিসে চলে যাবে। ফারহার কথা শুনে তার দিকে তাকাই, দেখতে পাই অরুকে শাড়ি পরিহিত। ইব্রাহিম শেখ আসলে সে সভা থেকে বিদায় নিয়ে ভার্সিটির জন্য রওনা হয়। অনুভব এক পলক তাকায় তার যাওয়ার দিকে। ফারহার সাথে ওরও দেখা হওয়া মাত্রই ফারহা বলল, তোকে যা লাগছে না ওরু, আজ ভার্সিটির সবাই তোকে দেখতেই পাগল হয়ে যাবে। ফালতু কথা বাদ দে ফারহা, ভার্সিটির সকাল থেকে উৎসবের আমেজ, নবীনবরণ অনুষ্ঠান বলে কথা। ক্যাম্পাসের প্রতিটি কর্নারে রঙিন বেলুন, ব্যানার আর ছেলে মেয়েদের হাসি ঠাট্টা যেন ক্যাম্পাসটাকে একটা স্বপ্নপুরীতে রূপ দিয়েছে। মঞ্চের পাশ দিয়ে সাজানো হচ্ছে চেয়ার, অডিটোরিয়ামে চলছে রিহার্সেলের শেষ মুহূর্ত। অরু ফারহা ভার্সিটিতে ঢুকে তানিয়া রুদ্রর সাথে দেখা হয়ে যায়। ক্যাম্পাসে ঢুকে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তানিয়া বলে, শাড়িতে কি সুন্দর লাগছে অরু। পাশ থেকে রুদ্র বলে, পুরো পেতনির মতো লাগছে তোদের। ফারহা বলল, কি বললি তুই? কিছু বলি নেই, চল বসে পড়ি। প্রিন্সিপালের ভাষণের পরেই শুরু হয় সাংস্কৃতিক পর্ব। মঞ্চে পরপর পারফর্ম করছে একের পর এক নতুন মুখ। গান, নাচ, কবিতা সব মিলিয়ে যেন এক টুকরো রঙিন সময়। অরু, ফারহা, তানিয়া, রুদ্র একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করছিল। হঠাৎই মাইক্রোফোনে ঘোষণার স্বর ভেসে এলো। পরবর্তী পরিবেশনায় থাকছে একটি একক আবৃত্তি। উপস্থাপনা করবেন তাজবির খান। সবাই যেন ঝলকে উঠল। ক্লাস টপার মঞ্চে উঠছে। স্টেজে উঠে দাঁড়ায় তাজবির খান। আজকের অনুষ্ঠানের ভিডিও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিপসিপে গরম, ধীরস্থির হাঁটা আর সেই অভিজাত ভঙ্গি। সে শুরু করলো আবৃত্তি। আবৃত্তি শেষে চারদিকে করতালিতে মুখরিত। এত সুন্দর আবৃত্তিতে একে একে সবার উপস্থাপন, হাসি উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। অরু, ফারহা, তানিয়া, রুদ্র ভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ফারহা বলল, রুদ্র আর তানিয়ার বাসা তো একদিকে, ওরা তো চলে যেতে পারবে, আমি আর ওরও চলে যাব। তোরা যেতে পারবি? ব্রিজের মাথায় অনেক বখাটে ছেলেদের আড্ডা হয়। চিল ভাই, আমি ফারহা আছি না, চিন্তা করবি না। তাছাড়া আমরা রিক্সা নিয়ে চলে যাব। তারপর তানিয়া, রুদ্র চলে যায়। অরু, ফারহা একটা রিক্সায় উঠে বসে। ব্রিজের মাথায় এসে অরু, ফারহা দেখতে পায় কিছু ছেলে পেলে আড্ডা দিচ্ছে। তাদের দেখে রাস্তা আটকে ধরে। রিক্সা চালক দেখে ভয়ে পালায়। আরও ফারহা ভীষণ ভয় পেয়ে যায়। ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, এই বর সন্ধ্যায় কই যাচ্ছ পাখিরা? ফারহা তাদের দেখে বলল, পথ ছাড়েন। এভাবে পথে মেয়েদের বিরক্ত করার মানে কি? অসভ্যদের মতো মেয়েদের পথ ধরে কেন আসেন? পথ ছাড়েন। বাসায় কি মা বোন নাই নাকি? ফারহার কথা শুনে ছেলেগুলো মনে হয় খেপেই গেছে। একজন বলল, দর শালি দুইটারে, আমাগরও তেজ দেখায়, তেজ একদম ছুটিয়ে দিব। ছেলেটার কথা শুনে অরু, ফারহা ভয় পেয়ে পিছনে দৌড় দেয়। ছেলেগুলোও তাদের পেছনে। দর শালির ধর, পালাইতে যেন না পারে। চারদিকে আদার গনিয়ে আসে। অরু, ফারহা দৌড়াতে দৌড়াতে কিছু একটা সাথে বেঁধে পড়ে যায়। ছেলেগুলো তাদের কাছে এসে বলল, আর কত দৌড়াবে পাখি, সেই তো আমাদের কাছেই ধরা পড়লি, শুধু শুধু শরীরের এনার্জিগুলো নষ্ট করলে। ছেলেগুলোর মধ্যে মেইন লিডার বলল, তাদের ধরার জন্য। ছেলেগুলো অরু, ফারহাকে ধরতে নিবে, তখনই কেউ একজন এসে ছেলের হাত মুচড়ে ধরে। লিডারের ছেলেটা বলল, এই কে রে তুই, আমাদের কাজে বাধা দিচ্ছিস? আমাকে চিনিস? রায়হানের এলাকায় এসে রায়হানের কাজে বাধা দিচ্ছিস? পুরুষ অবয়বটি মেন লিডার ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। আবসা আলোয় ছেলেটি দেখতে পেল কালো পোশাক পরিহিত বলিষ্ঠ পুরুষটাকে। চোখের মনি কেমন জল করছে। গম্ভীর স্বরে বলল, আমি তোদের জম বুঝলি? তোদের মতো কাপুরুষদের কবরে পাঠাতে আমার আগমন। বলেই হাতে থাকা হকি স্টিক দিয়ে এলো পাতাড়ি মারতে শুরু করে। ওরও ভয়ে কেঁপে উঠেছে বারবার, সামনে থাকায় পুরুষটার ভয়ঙ্কর রূপ দেখে। ফারহা এগিয়ে আসে, ওরুকে শক্ত করে চেপে ধরেছে। কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে থামে। সেখান থেকে বের হয়ে আসে আহান। দৌড়ে এসে অনুভবকে ধরে। সে জানে অনুভব ঠিক কী রকম। এখন যদি না থামায় এখানেই মার্ডার হয়ে যাবে। তাই অনুভবকে শান্ত করার জন্য বলল, থাম ভাই, দেখ মেয়ে দুটো ভয় পাচ্ছে, তুই যা করার পরে করিস। আহানের কথা শুনে অনুভব চিল্লিয়ে বলে, ওই বাস্টার্ডের সাহস হয় কী করে ওর দিকে হাত বাড়ানোর? জ্যান্ত পুঁতে ফেলবো আমি ওকে। তারপর ফিরে ওর দিকে তাকিয়ে দ্রুত সেখানে গেল। ওরুকে হেঁচকা টানে নিজের কাছে এনে আহানকে বলল, মেয়েটাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। বলে সে ওরুকে নিয়ে গাড়ি টান দেয়। আহান সামনে থাকা মেয়েটার দিকে এগিয়ে এসে বলল, চলুন মিস। সামনে থেকে আলো ফারহান মুখে পড়ায়। আহান ফারহাকে স্পষ্ট দেখে বলল, ফারহা তুমি এখানে?
নায়িকার নামটা চেঞ্জ করে অরুণিকা বাদ দিয়ে আদিয়াত শেখ আয়াত রাখলাম। ফারহা, তুমি এখানে? ফারহা আহানকে দেখেই যেন সব কিছু ভুলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আহান বিস্ময়ে হতবাক, নীরবে তাকিয়ে রইল তার দিকে। এই যেন তাদের প্রথম দেখা, আর প্রথম দেখায় এমন কিছু হবে তা তো কল্পনাতেও সে আনেনি। আহান ধীরে ফারহার মাথায় হাত রাখল, নরম কণ্ঠে বলল, কি হয়েছে ফারহা? বর পেয়েছ? কোথাও কি ব্যথা পেয়েছ? ফারহা এবার ধীরে ধীরে মাথা তোলে। আহানের চোখে চোখ রাখতেই যেন হঠাৎ বাস্তবতায় ফিরে আসে। এসে কি করলো? এতটা কাছে চলে গেছে আহানের। চমকে উঠে দ্রুত নিজেকে সরিয়ে নেয়। লজ্জায় মুখ নামিয়ে নেয় সে। ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দই বের হয় না। আহান ফারহার অবস্থা বুঝল। ফারহার চোখে ভয়ে ছায়া। কোনো প্রশ্ন করেনি সে, শুধু পাশে দাঁড়িয়ে থেকেছে নিশ্চল। শখে নিশ্চল মেয়েটির নিচের দিকে তাকিয়ে আছে। তাই আহান মৃদু কণ্ঠে বলল, বাসায় পৌঁছে দেই? অনুভব যাওয়ার সময় আদেশের স্বরে বলেছে ফারহাকে পৌঁছে দিতে নিরাপদে। আহান ফারহাকে তাদের বাড়ির সামনে এসে দামিয়ে দেয়। বিদায় জানিয়ে গাড়ি ঘুরিয়ে নেয় সে। অনুভব গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত করে আঙ্গুল ধরল, যেন কিছু একটা ভেঙে ফেলবে। তার চোখে যেন আগুন জ্বলছে, আর সমস্ত শরীর ভিতর থেকে উত্তাল। এক মুহূর্তের জন্য সে দৃষ্টি ফিরিয়ে নেয় না আয়াতের দিক থেকে, কিন্তু ভিতরে ভিতরে গুঞ্জন তো চলছেই। রাগ, ক্ষোভ, হতাশা আর বিরক্তির মিশ্রণ। তার মন যেন অসীম আক্রোশে সিক্ত, আর প্রতিটি সেকেন্ড তার কণ্ঠে চাপ তৈরি হচ্ছে। ফুল স্পিডে গাড়ি চলছে। আয়াত ভয়ে যেন কুঁকড়ে আছে। অনুভবকে এই মুহূর্তে অনেক অনেক ভয় লাগছে। এমনিতেই তো অনেক ভয় পায় সে। অহমিকের শেখ আয়াতের চিন্তায় ডুবে আছেন। সন্ধ্যা পার হয়ে গেল, অথচ আয়াত এখনো বাসায় ফিরেনি। অহমিকের মনটা খুঁজে খুঁজে ভয় পেতে শুরু করছে। আয়াতের জন্য ইব্রাহিম শেখও চিন্তিত হয়ে বাসায় ফিরে আসেন। অহমিকা শেখ তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, অনুভবকে ফোন দাও, আয়াতকে পেল কিনা খোঁজ নাও। অনুভব গাড়িটা শেখ ম্যানশনের সামনে প্রচণ্ড গতিতে এনে হঠাৎই ব্রেক কষল। চাকার ঘর্ষণে ধুলো উড়ে উঠল চারদিকে। চোখে মুখে অসহ্য রাগ, সোয়াল শক্ত। দরজাটা প্রায় ধাক্কা মেরে খুলে নেমে এলো সে। কোনো দিকে না তাকিয়ে সরাসরি গাড়ির অন্য পাশে গিয়ে আয়াতের দিকে দরজাটা ঝাঁকিয়ে খুলল। নাম, নাম। কণ্ঠে তার বজ্রদৌড় নেই। একটু অপেক্ষা না করে শক্ত হাতে আয়াতকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনল। চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল তার সে প্রচণ্ড রাগের সামনে। চোখে রক্তিম উত্তাপ, যেন এক মুহূর্তে সব কিছু পুড়ে ছারখার করে দিবে। ইব্রাহিম শেখ অনুভবকে ফোন দেওয়ার আগে অনুভব আয়াতকে টেনে ড্রয়িং রুমে ঢুকে পড়ে। রাগে অগ্নিশর্মা হয়ে সে আয়াতের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নেয়, আর এক মুহূর্ত দেরি না করে শক্ত হাতে একটা সর বসিয়ে দেয় গালে। প্রচণ্ড সেই শক্ত হাতে থাপ্পড়ে আয়াত ছিটকে গিয়ে পড়ে টেবিলের কাছে। বহু বছর পর এমন একটা সর খেয়ে যেন মাথাটা ঝাঁকুনি দিয়ে খেয়ে উঠল। চিনচিন করে ব্যথা ছড়িয়ে পড়তে লাগলো কপাল জোড়ে। অহমিকা শেখ ও ঈশা দৌড়ে আয়াতের কাছে ছুটে গিয়ে তাকে আগলিয়ে নেয়। ইব্রাহিম শেখ অনুভবের দিকে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে বলল, তুমি আয়াতকে কেন মারছ? অনুভব চিল্লিয়ে বলে, আমাকে প্রশ্ন করার আগে তোমাদের মেয়েকে বলো তার ফোন কোথায় থাকে। আমি আজ ঠিক সময়ে না গেলে কত বড় দুর্ঘটনা ঘটে যেত তার কোনো আইডিয়া আছে? ইব্রাহিম শেখ কঠোর গলায় জানতে চান, কি হয়েছিল? অনুভব একে একে সব ঘটনাই খুলে বলে। সব শুনে ইব্রাহিম ও অহমিকা শেখ আতঙ্কিত হয়ে পড়ে। অহমিকা শেখ আয়াতকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। কত বড় বিপদ হতে যাচ্ছিল, তাই বলে তুমি এভাবে ওকে মারবে? পাগল হয়ে গেছ? ভুলে যাবে না, ও এই শেখ পরিবারের বড় মেয়ে, আর সবচেয়ে বড় কথা আয়াত কিন্তু এই পরিবারের বউ। ইব্রাহিম শেখের কথায় অনুভব এর প্রেক্ষিতে কিছু বলল না, গটগট করে উপরে চলে যায়। অহমিকা শেখ ঈশা মিলে আয়াতকে নিয়ে তার রুমে দিয়ে আসে। আয়াত রুমে এসে আয়নায় স্পষ্ট দেখতে পায় গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। অভিমানে তার গাঢ় হয়, চোখে পানি আসে তার। রাতে খাবার টেবিলে সবাই আসলেও আয়াত আসেনি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়েছে, আর ওঠেনি সে। ইব্রাহিম শেখ ছেলের দিকে চাইলেন। অনুভব এক মনে খাচ্ছে। ঈশা এসে জানায় আয়াতের প্রচণ্ড জ্বর এসেছে। ঈশার কথা শুনে অনুভব খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। অনুভব উপরে উঠে সোজা আয়াতের রুমে যায়। দেখতে পায় আয়াত গুটিসুটি মেরেই শুয়ে আছে। অনুভব এগিয়ে যায় তার দিকে, কপালে হাত রেখে চেক করে সে। অনেক জ্বর এসেছে। কিছু না বলে সে বাহিরে চলে যায়। অনুভব বাহিরে যেতে ঈশা আর অহমিকা শেখ রুমে আসেন। আয়াতের কাছে গিয়ে বসেন। মাথায় হাত দিয়ে চমকে ওঠে। অনেকটা জ্বর এসেছে মেয়েটার। আজ ছেলে যে খোঁজ করবে না বুঝছেন, তাই ঈশাকে বলল, তোর বাবাকে বল ডক্টরকে ফোন করতে। আয়াতের জ্বরে গা পড়ে যাচ্ছে।
ঈশা দৌড়ে ইব্রাহিম শেখের কাছে যায়। রহিমা দ্রুত এক বাটি পানি এনে শুকনো কাপড় এনে জলপট্টি দিতে থাকে। অন্ধকার একটি গড়, নিঃশব্দ গুটগুটে অন্ধকারে হারিয়ে গেছে সময়ের হিসাব। গড়ের একপাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে কয়েকজন পুরুষ। তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া। হঠাৎই খট করে দরজায় একটা আওয়াজ হলো। ভিতর থেকে থমকে যায় নিঃশ্বাসও। দরজাটা ধীরে ধীরে খুলে যায়। হলুদ আলোয় আবছা বেশি ওঠে এক পুরুষ অবয়ব। ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায় সে। বজ্রকণ্ঠে গর্জে ওঠে, কে ধরতে গিয়েছিলি আমার লাভবার্ডকে? বল। কণ্ঠটা শুনে যুবকরা কেঁপে ওঠে। সে ভয়ানক গলার স্বর। একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভুল হয়ে গেছে ভাই, প্লিজ আমাদের ছেড়ে দিন, আর কখনো এমন করব না। অনুভব হু হু করে হেসে ওঠে। হাসি থামিয়ে চোখ রাঙিয়ে বলে, আমাকে তোদের বলদ মনে হয়? হ্যাঁ, কি ভেবেছিলি তোদের ছেড়ে দিব? অনুভবের জিনিস ছোঁয়া সাহস? এই অনুভবের জিনিস ছোঁয়া তো দূরের কথা, কেউ যদি আমার জিনিসকে শুধু অনুভব করতেও চায়, আমি ওর কলিজা টেনে বের করে আনব। এই বলে সে ধীরে ধীরে এগিয়ে যায় সে যুবকের দিকে। সে আয়াতের দিকে হাত বাড়িয়েছিল। কোনো কিছু বুঝে ওঠার আগে ছেলেটির হাতের উপর ধারালো অস্ত্র চালিয়ে দেয় অনুভব। মুহূর্তে রক্তে ভেসে যায় মেঝেটি। ছেলেটির আত্মচিৎকার ভেদ করে নিস্তব্ধতা, আর সেই চিৎকারে যেন পৈশাচিক তৃপ্তি খুঁজে পায় অনুভব। বেশ কিছুক্ষণ পরে আহান আসে। এসে অনুভবের এই রূপ দেখে ভয় পায়। অনুভবের কাছে গিয়ে বলে, অনুভব, নো অনুভব, তুই এই মুহূর্তে এটা করতে পারিস না। অনুভব পিছন ফিরে আহানের দিকে তাকায়। তার এই তাকানোর দৃষ্টি বিদ্যুতের চমকানোর মতো লাগে। কি আছে তার এই চোখে? আহান বলে, কে হয় তোর ওই মেয়েটা? আমি যতদূর জানি সে তোর কাজিন। তাহলে? আহানের কথাটা শেষ করতে পারল না। তার আগে অনুভব স্লো ভয়েসে বলল, সে আমার এমন একজন, যারা এক জনমে ভালোবেসে বলবে না এমন। আহান বুঝল না, হয়তো তাই আবার বলল, কি হয় তোর? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, কেউ না। অনুভব বাসায় ফিরল রাত 12টায়। চুপচাপ ধীরে ধীরে পা ফেলে সে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ক্লান্তি ঝেড়ে ফেলতে লম্বা একটা শাওয়ার নেয়। তারপর কালো ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়িয়ে সে নিজেকে কিছুটা হালকা অনুভব করে। নিজের রুম থেকে বেরিয়ে সোজা আয়াতের রুমের দিকে পা বাড়ায়। দরজাটা খোলা দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু না ভেবে এগিয়ে যায়। ঠিক তখনই দেখে রহিমা খালা আয়াতের পাশে বসে আছে। মুহূর্তে পা থেমে যায় তার। ভিতরে না গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাহিরে। প্রায় 10 মিনিট পরে রহিমা খালা বেরিয়ে গেলে অনুভব নিঃশব্দে রুমে প্রবেশ করে। আয়াত ঘুমিয়ে আছে, নির্জীব শান্ত। অনুভব এক পলক তাকিয়ে থাকে। তার ঈগলের মতো তীক্ষ্ণ চোখ দেখে নেয় আয়াতকে। আয়াতের গাল যেন একটু লাল, অস্বাভাবিক লাল। অনুভব তৎক্ষণাৎই চোখ বন্ধ করে নেয়। চোখ খুলে ধীরে হাতে বাড়িয়ে আয়াতের গালের উপর রাখে। গালের উত্তাপ বুঝেই যেন মুহূর্তে হাত সরিয়ে নেয়। কিছু না বলে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে যায় অনুভব। সকালের ঘড়িতে তখন 7টা। জনবহুল শহরের ব্যস্ত রাস্তাগুলোতে জীবনের গতি যেন নতুন করে ছুটতে শুরু করেছে। কর্মক্ষেত্রে পৌঁছানোর তাগিদে তরুণ থেকে মধ্যবয়সী মানুষগুলো ছুটছে রোজকার মতো। জীবিকার টানে যেন শহরটা জেগে উঠেছে। স্নিগ্ধ এই সকালে চারদিকে ভরে গেছে পাখির কিচিমিচির শব্দে। জানালার পর্দা বেদ করে সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। সে আলো এসে পড়ল আয়াতের চোখে মুখে। সে অস্বস্তিতে মুখ কুঁচকে নিল। দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলোর একটা বোধ হয় এই সকালবেলার আলো। হামি তুলে আড়মোড়া ভেঙে উঠতে চাইলেও পারল না আয়াত। মাথা ভার হয়ে আসে। আবারও ধীরে ধীরে বসে পড়ল। চোখে অদ্ভুত এক ঝাপসা ভাব। অস্পষ্ট গলায় ডাক দিল, মা। আরও 5 মিনিট চুপচাপে বসে রইল। ধীরে ধীরে নিজেকে সামলে নিল। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল সে। গতকালের সারাদিনের ঘাম ধুলাবালিতে শরীরটা যেন ম্যাচম্যাচ করছে। মাথাটাও ভার ভার লাগছে। ভাবল গোসল করলে হয়তো একটু হালকা লাগবে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে গতকালের ঘটনাগুলো মনে করতে লাগলো আয়াত। কি হতে যাচ্ছিল তাদের সাথে? এক মুহূর্তে গা ছমছম করে উঠল। ভাবনাগুলোকে জেরে ফেলে তাড়াতাড়ি চেঞ্জ করে বাহিরে বেরিয়ে এলো। মাথা ভালো করে মুছে ভেজা তোয়ালেটা হাতে নিয়ে বেলকুনিতে গিয়ে শুকাতে দিল। ঘড়ির কাঁটা তখন 8টা। আয়াত নিচে নেমে রান্নাঘরের দিকে গেল। দেখে অহমিকা শেখ ও রহিমা খালা একসাথে সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছে। আয়াতকে দেখে অহমিকা শেখ এগিয়ে এসে বলল, আয়াত, উঠে পড়েছিস তুই? জি বড় আম্মু। অহমিকা শেখ তার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করে বললেন, জ্বর তো দেখছি না, কিন্তু এত সকালে গোসল করলি যে? ঠান্ডা লেগে যেতে পারত। মাথাটা ভার লাগছিল।
আর গতকাল ধুলাবালিতে শরীরটা অস্বস্তিকর লাগছিল, তাই গোসল করলাম। এখন বেশ ফ্রেশ লাগছে। আচ্ছা তুই গিয়ে বস, আমি ডাইনিংয়ে নাস্তা দিচ্ছি বলে অহমিকা ড্রয়িং রুমের দিকে ইশারা করলো। আয়াত একটু কুণ্ঠিত হলেও কিছু না বলে ড্রয়িং রুমে বসে পড়ল। উপর থেকে ঈশা নিচে নেমে এসে আয়াতকে দেখে তার পাশে গিয়ে বসল। আপু তুমি ঠিক আছো? জ্বর কমেছে? ঈশা প্রশ্ন করলো চিন্তিত গলায়। আমি ঠিক আছি ঈশা, জ্বরটা এখন অনেকটাই কমেছে, শান্ত কণ্ঠে জবাব দিল আয়াত। একটু থেমে ঈশা আবারও বলল, কাল ভাইয়া তোমায় থাপ্পড় দিয়েছে, অনেক ব্যথা পেয়েছিলে তুমি, তাই না আপু? আমার ভাইটা যে কেন এমন করে? আয়াত হালকা একটা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিচু গলায় বলল, যে ব্যথা গত 4 বছর ধরে নিঃশব্দে আমাকে খেয়ে চলেছে, সেখানে সামান্য ব্যথা তো কিছুই না। ঈশা শুনতে না পেয়ে বলল, তুমি কিছু বললে? কই কিছু না তো। ডাইনিং টেবিলে অহমিকা শেখ নাস্তা পরিবেশন করছে। টেবিলে বসেছে ইব্রাহিম শেখ, অনুভব, ঈশা আর আয়াত। সকালে নাস্তা চলছে। নাস্তা খেতে খেতে ইব্রাহিম শেখ জিজ্ঞেস করলেন, রাতে কখন ফিরেছ? 12টার দিকে। কেন এত রাতে ফিরো? বাহিরে কি রাজকার্য করছো? শহরের অবস্থা ভালো নয়, ব্যবসার ক্ষেত্রে অনেক শত্রুপক্ষ আছে, সব বিষয়ে গা ছাড়া ভাব বাদ দাও। অনুভব কিছু বলল না। আয়াত চুপচাপ টেবিলের এক পাশে ঈশার পাশে বসে আছে। মেয়েটা মাথা নিচু করে খাবারের নাড়াচাড়া করছে। অনুভব একবার তাকালো আয়াতের দিকে, তারপর চুপচাপে নাস্তা শেষ করে উঠে পড়ল। উপরের দিকে রওনা দিল। আয়াত নাস্তা শেষ করে আজ আর ভার্সিটি যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। মাথাটাও একটু ভার ভার লাগছে, তাই সে সিদ্ধান্ত নেয় আজ বাড়িতেই থাকবে। অন্যদিকে ঈশা কলেজে যাবে, সামনে পরীক্ষা, তাই প্রস্তুতি নেওয়া জরুরি। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঈশা রওনা হয় কলেজের উদ্দেশ্যে। এদিকে অনুভব রুমে এসে আহানকে ফোন করে। অফিসে আসতে বলে ফোনটি কেটে দেয়। এরপর হাতঘড়িটা হাতে পড়তে পড়তে নিচে নামে। আয়াত যখন ড্রয়িং রুমে বসেছিল সিঁড়ির দিকে তাকিয়ে দেখে অনুভব নামছে, হাতে ঘড়ি ঠিক করতে করতে। আয়াত একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। লোকটাকে যেন ভীষণ সুন্দর লাগে তার চোখে। তবে অনুভব নিচে নামতে আয়াত দ্রুত চোখ নামিয়ে নিল। অনুভব ও ইব্রাহিম শেখ একসাথে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনুভব নিজের কেবিনে একান্তে বসে আছে। টেবিলের উপর ছড়ানো কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে সে গভীর মনোযোগে কাজ করছে। চোখে চশমা, তার দৃষ্টি ফাইলের পাতায় আটকে আছে। হিসাবের কিছু গরমিল যেন ভাবনায় রেখা ফেলেছে। সঙ্গে নতুন চীনা ক্লায়েন্টের সাথে একটা গুরুত্বপূর্ণ চুক্তিও সদ্য সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে দায়িত্ব বেড়েছে। হতে পারে খুব শীঘ্রই তাকে দেশের বাইরে যেতে হবে। এমন সময় অফিসের দরজায় হালকা শব্দ হয়। আহান ভিতরে ঢুকে সোজা অনুভবের কেবিনে এসে হালকা একটা চাপা হাসি নিয়ে সামনে রাখা চেয়ারটিতে বসে পড়ে। অনুভব আহান ডাক দেয় শান্ত করে। কাগজ থেকে চোখ সরিয়ে অনুভব ধীরে ধীরে তাকায় আহানের দিকে। চোখে এক ধরনের স্থিরতা, শান্ত অভিব্যক্তি। আহান অনুভবের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? রাতে তোকে খুব অস্বাভাবিক লাগছিল। অনুভব চোখে চশমাটা খুলে নরম গলায় বলল, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। আহান একটু থেমে বলল, কিন্তু রাতে তো তোকে। অনুভব হালকা একটা বাঁকা হাসি দিয়ে বলল, রাতের আধারের কাহিনী রাতেই চাপা পড়ে গেছে, সেটা দিনের আলোতে খুঁজতে নেই। আহান গম্ভীর গলায় বলল, এটা কিন্তু বাংলাদেশ, এখনই কোনো ঝামেলা করবি না। তুই কিন্তু আমাদের কাজটা ভুলে যাস না, সাবধানে চলবি। আবারও বলছি, এখনই এমন কিছু করবি না, হাতে আর কয়টা দিন মাত্র সময়। অনুভব শুধু বলল, আই নো। আয়াত চুপচাপ বসে আছে। বাড়ির ভিতর যেন নীরবতা জমে উঠেছে। বোরিং বাইরের রোদ, ভিতরে বিষণ্ণতা, চোখে মুখে ক্লান্তির ছাপ। মনে যেন কিছু একটা ভার নিয়ে বসে আছে সে। অহমিকা শেখ রান্না করে তখন নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। যাওয়ার আগে রহিমাকে ডেকে বলেছিলেন, রহিমা, আয়াতকে একটু ফল কেটে দিও, মেয়েটার শরীর অনেক দুর্বল, কিছু খেলে শক্তি পাবে। রহিমা খালা 1 প্লেট ফল নিয়ে এসে আয়াতের পাশে বসলেন। তিনি আদর ভরা চোখে বললেন, আয়াত মা, তোমার কি মন খারাপ? আমারে কও, কি হয়েছে? আয়াত ধীরে ধীরে মাথা নাড়ে, দৃঢ় কণ্ঠে বলে, ভালো লাগতেছে না খালা। রহিমা খালা তখন ওর কপালে হাত রাখেন, একটু চিন্তিত গলায় বলেন, তোমার কি মাথা ব্যথা করতেছে? দাঁড়াও, আমি তেল নিয়ে আসি, তেল মালিশ করলে মাথা ব্যথা কইমা যাইব। আয়াত চুপ করে থাকে। রহিমা খালা উঠে যান তেল আনতে, আর আয়াত জানালার দিকে চেয়ে থাকে চুপচাপ নিশ্চুপে। ফারহা ভার্সিটিতে এসেছে, কিন্তু মনটা ঠিক বসছে না। সকাল থেকে বারবার আয়াতকে ফোন দিয়েছে, প্রতিবারই একই উত্তর, মোবাইল বন্ধ। ভেবেছিল ভার্সিটিতে আসলে দেখা হবে, হয়তো কিছুটা সময় একসাথে কাটানো যাবে, কিন্তু আয়াত আসেনি।
কালকের ঘটনার পর আর আয়াতের খোঁজ পায়নি সে। তানিয়া কিংবা রুদ্ররও দেখা নেই। একা একা ক্লাস করতে করতে মনটা আরও ভারী হয়ে ওঠে। ক্লাস শেষে সে হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে যায়। দরজার সামনে এসে দেখে তাসবির বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। তাসবির সালামের জবাব দিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি একা যে, আয়াত আসেনি? ফারহা মৃদু স্বরে বলল, না ভাইয়া, আয়াতের শরীরটা ভালো না, তাই আসেনি। তাসবির কপাল কুঁচকে চিন্তিত মুখে বলে, আচ্ছা। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভালোবাসার মৌসুম। লিখেছেন জান্নাতুল ফেরদৌস। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।